দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম আলোর বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন বন্দর পরিচালনায় বিদেশিদের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন পরিচালনা কিভাবে হবে সেটি নিয়ে। একই সাথে নারী অধিকার এবং বাউলদের রক্ষা হবে নাকি মব নিয়ন্ত্রণ, কোনটিতে আসলে সরকার কিভাবে রেসপন্ড করছে, সরকারের প্রায়োরিটি কোনটি? আমরা সরকারের কাছ থেকে, এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কেমন চায়? সরকার কি এখতিয়ারের বাইরে যে কোনো ক্ষেত্রে কাজ করছে? নাকি তাদের দায়িত্ব পালন করছে ঠিকমতো? এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাগুলো এখন এসেছে, তেমন আলোচনা নিয়ে আমাদের আজকের প্রথম আলোর বার্তা কক্ষে আমন্ত্রণ জানিয়েছি কলামিস্ট, লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজকে। আর আমি আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। প্রথমে যেটি বলতে চাই, বন্দর পরিচালনায় বিদেশিদের সঙ্গে যে চুক্তি সেটি নিয়ে হাইকোর্টের রায় হচ্ছে ডিসেম্বরের ৪ তারিখে। কিন্তু তার আগে এবং এটি সম্পর্কে আপনি জানেন যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পর্কিত যে রুলের এটি শুনানি নিয়ে একটা আদালতের দিন ধার্যের বিষয় ছিল, সেটি আজকে করা হয়েছে। অর্থাৎ আমি বলেছি এর আগে ৪ তারিখে। এখন এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে বন্দর নিয়ে বন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিতে পারেন কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। তিনি আরো বলেছেন যে কেবল বন্দর নয়, এলডিসি থেকে উত্তরণের বিষয়ের যে সিদ্ধান্ত, এইরকম বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচিত সরকার থাকা উচিত। এখন যদিও এটা আদালতে আছে, বাট এই অবস্থায় তার এই মন্তব্য নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। প্রথমত এইটা তারেক রহমানকে ধন্যবাদ দিতে হয় যে উনি একটা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। এই দুটো নীতিগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য, ভূ রাজনীতির জন্য এবং সব বিষয় মিলে ভবিষ্যতের বাংলাদেশের জন্য এই দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের বা যেটাকে আমরা বলছি এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন করেছেন। এইটাও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমি এখতিয়ারের ব্যাপারটা বলি শুরুতে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ আশা করেছিল তিনটি বিষয়। একটা হলো বিগত সময়ের, বিগত সরকারের আমলের হত্যা ইত্যাদির বিচার শুরু হবে, বিচার শেষ হবে না হলেও শুরু হবে। দ্বিতীয়ত হলো প্রত্যাশিত কিছু কিছু সংস্কার, কিছু কিছু পদক্ষেপ। তৃতীয়ত হলো নির্বাচন, এবং নির্বাচনের ব্যাপারটাই মুখ্য। যে দেশে 15 বছর নির্বাচন হয় না সুষ্ঠুভাবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো হয়নি গত 15 বছর, সেখানে নির্বাচনই আসলে বড় সংস্কার। কিন্তু সেই বিষয়ে এখনো আমরা একটা রোড ম্যাপ পাইনি পূর্ণাঙ্গভাবে। তো অন্য দুটো বিষয় বিচার শুরু হয়েছে, সংস্কারের বিষয়ে কিছু কিছু প্রস্তাব গণভোটে এসেছে। এগুলো ছিল নির্বাচিত সরকারের, ওই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। কিন্তু আমরা দেখছি এই ম্যান্ডেটের বাইরে কিছু বিষয়, যেমন বন্দরের বিষয়, এলডিসিতে উত্তরণের বিষয়, এগুলো সম্পর্কে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা নেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বন্দর বিষয়ে একটা চুক্তি হয়ে গেছে। আপনি একটু আগে বললেন যে বন্দর বিষয়ে একটা রায় হবে উচ্চ আদালতে, সেটা হলো চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে। কিন্তু এর বাইরে আরো আরেকটা বন্দরের লালদিয়া চরে একটা টার্মিনালের চুক্তি হয়ে গেছে, তা পানগাঁওয়ে একটা স্থল বন্দর ব্যবস্থাপনা নিয়ে চুক্তি হয়ে গেছে। এগুলো নিয়ে তারেক রহমান সেই প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলো কিন্তু দেশের অনেক রাজনীতিবিদ, বামপন্থী দল, সংগঠন, বুদ্ধিজীবী কিন্তু অনেকদিন ধরে বলছিলেন। এই প্রথম গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের প্রধানও এই বিষয়ে প্রশ্ন তুললেন। তার মানে এই প্রশ্নগুলো আসলে যথার্থ। সেটা হলো, দেখুন, বন্দর তো শুধু অর্থনৈতিক বিষয় নয়, বন্দর কিন্তু এই কালে খুব ভূ রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীতে যারা গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ, তাদের দেশে কিন্তু বন্দর কাকে দেওয়া হবে, দেওয়া হবে না, বা তারা অন্যকে দেয়ই না, কিন্তু এটা তাদেরকে একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তারা জাতীয় নিরাপত্তার সঙ্গে মিলিয়ে বন্দরের বিষয়টা ভাবে। দেশের স্বার্থ জড়িত, দেশের ভূ রাজনৈতিক স্বার্থ, সিকিউরিটি ব্যাপারটা জড়িত, শুধু অর্থনৈতিক স্বার্থই নয়। তা আমাদের দেশে এরকম একটা বন্দর ব্যবস্থাপনা নিয়ে চুক্তি হয়ে গেল, দুটো নিয়ে। একটা, আমি সমুদ্র বন্দরের কথা বলছি, লালদিয়া চরের ব্যাপারটা। দেখুন, প্রথম বিষয় হলো এই যে বাংলাদেশে তো বন্দরের ব্যবস্থাপনা উন্নত করতে হবে, এটা নিয়ে কারো কোনো ভিন্ন মত নেই।
এবং সেটা যে সরকারি সব করবে তা না, বিদেশি কোম্পানি বা দেশি কোম্পানি যে কাউকে দিয়ে সেগুলো করানো যায় এবং সেগুলো নিয়ে একটা চুক্তি হবে, এটাও অস্বাভাবিক। অস্বাভাবিক হলো যেটা এই চুক্তিতে কি আছে সেইটা আমরা জানতে পারছি মানে না। ডিসক্লোজ করা হবে কি হবে না? হ্যাঁ, দেখুন এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই চুক্তিতে কি আছে সেটা যদি দেশের স্বার্থবিরোধী কিছু থাকে তাহলে তারেক রহমানের মতো রাজনীতিবিদদেরই ভবিষ্যতে সেটা মোকাবেলা করতে হবে। ইতিমধ্যে যে চুক্তিটা হলো সেটা আমরা দেখলাম যে একটা কোম্পানি, বিদেশি ডেনমার্কের কোম্পানি এখানে বিনিয়োগ করবে এবং ৩৩ বছরের একটা চুক্তি হলো। ৩ বছর তারা সেটা গড়ে তুলবে এবং বাকি ৩০ বছর তারা থেকে এটার ব্যবস্থাপনায় যুক্ত থাকবে। এখানে যে আয় হবে তার একটা অংশ বাংলাদেশের সরকারও বাংলাদেশ রাষ্ট্রও পাবে, আরেকটা অংশ তারাই। কিন্তু ঘটনা হলো যে চুক্তিতে কি কি শর্ত আছে, যেমন আজকে প্রথম আলোতে এ বিষয়ে একটা লেখা হয়েছে, আপনি হয়তো খেয়াল করতেন, সেখানে একটা ধারা আছে। এই প্রথম আমরা একটা ধারা জানলাম যে চুক্তিতে রয়েছে যে হরতাল, ধর্মঘট ইত্যাদির মতো কারণে যদি বন্দরের কার্যক্রম বন্ধ থাকে তাহলে বাংলাদেশ সরকারকে সেই কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশে তো এই ঘটনা প্রচুর ঘটে। আর আরেকটা বড় ব্যাপার, বাংলাদেশে তো অনেক ধরনের বিদেশি বিনিয়োগ আছে, অনেক খাতে বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেছেন, তাদের কি আমরা এরকম কারণে কি ক্ষতিপূরণ দেই? বিগত সময়ে তো বহু হরতাল ধর্মঘট হচ্ছে। তার মানে এটা একটা বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই চুক্তি করা হচ্ছে বলে দেখা যাচ্ছে। কিন্তু এটা হলো মাত্র একটা দিক আমরা জানলাম, এরকম এই চুক্তিতে আর কি কি আছে আমরা জানি না। দেখুন, পৃথিবীর অন্য দেশেও বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনায় যুক্ত করা হয়, আমাদের পাশের দেশ ভারতেও হয়েছে, কিন্তু সেখানে একটা মডেল চুক্তি থাকে যে যার মানে যেই চুক্তি ওরা দেশের অন্যান্য বিষয়েও বিদেশি বিনিয়োগে অনুসরণ করে। আমাদের এখানে সেরকম কিছু আমরা জানতে পারছি না। রাজস্ব কিভাবে ভাগ হবে সেই বিষয়ে জানানো হয় এই কোম্পানির কাছ থেকে, সেই বিষয়ে আমরা কিছু জানতে পারছি না। এই হলো বন্দরের বিষয়। আপনি যদি বলেন আমি এলডিসির বিষয়ে একটা বলতে পারি। এলডিসির বিষয়টা আরো দুর্বোধ্য আমাদের দেশে, কারণ জনগণের ভিতরে এই বিষয়ে প্রচারণা নেই। মানে বাংলাদেশ, পৃথিবীতে তো দু ধরনের দেশ আছে অর্থনীতির বিবেচনা, একটা উন্নত দেশ আর একটা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের ভিতর যাদের অবস্থা আরো দুর্বল তারা হলো স্বল্প উন্নত দেশ। বাংলাদেশ হলো এই স্বল্প উন্নত দেশ বা এলডিসি। এটা 1975 সালে আমরা এই তালিকায় ঢুকেছিলাম। এলডিসি হওয়ার কিছু সুবিধা আছে, সেটা হলো যেমন ধরুন আমাদের যে ওষুধ কোম্পানিগুলো সেগুলোর যেই কপিরাইট এর জন্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেধাস্বত্বের জন্য কোনো খরচ করতে হয় না। তারপরে আমরা ঋণের ক্ষেত্রে কিছু সুবিধা পাই, আমরা রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু শুল্ক সুবিধা পাই ইউরোপে, আমেরিকায়। তারপরে আমরা যে প্রণোদনা দিতে পারি, যেমন ধরুন আমাদের গার্মেন্টস খাতকে আমরা রপ্তানির জন্য কিছু প্রণোদনা দিই, আমাদের দেশে যে প্রবাসী আয় পাঠানোর জন্য 2% প্রণোদনা দিই, এগুলো এলডিসিরা পারে, আন্তর্জাতিক এই ধরনের নিয়ম আছে। এখন প্রশ্ন হলো এলডিসি তো চিরজীবন থাকা যাবে না। ইতিমধ্যে 75 সাল আর এটা 2025 সাল, এই 50 বছরে আমাদের মানুষের আয় বেড়েছে, আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, আমাদের অর্থনৈতিক ক্ষমতা বেড়েছে। এই তিনটা ক্ষেত্রে যদি উন্নতি হয় তাহলে এলডিসি থেকে উত্তরণ ঘটবে উন্নয়নশীল দেশ। এখন জাতিসংঘ বলছে, এটা ইতিমধ্যে গত 21 সালে এবং 24 সালে বলেও ফেলেছে যে তোমাদের তো 3 ক্যাটাগরিতে উন্নতি হয়েছে, তোমরা এলডিসি থেকে এখন উন্নয়নশীল দেশ হয়ে যাও। কিন্তু ইতিমধ্যে কোভিডের কারণে আমাদের অর্থনৈতিক খারাপ অবস্থা গিয়েছে, সেটা হয়নি, সেটা আমরা স্থগিত করেছি। এখন আবার প্রশ্ন উঠেছে যে আমরা এলডিসি থেকে উত্তরণ বিষয়ে কি ভাবছি। কিন্তু এইটা এত গুরুতর একটা নীতিগত বিষয়, এর সাথে ব্যবসায়িক স্বার্থ রয়েছে, এর সাথে মানে ওষুধ শিল্পের স্বার্থ রয়েছে, এর সাথে আন্তর্জাতিক ঋণ পাওয়ার স্বার্থ রয়েছে, অনেক ধরনের অর্থনৈতিক বিষয় যুক্ত। সেজন্যই তারেক রহমান বলেছেন সম্ভবত যে এটা নির্বাচিত সরকারের এখতিয়ারের বিষয়, একটা অনির্বাচিত সরকারের এখতিয়ারের বিষয়। দেখুন, এলডিসি নিয়ে হয়তো তারেক রহমান এবারে কথা তুলেছেন, এলডিসি নিয়ে অল্প স্বল্প কথা হলো, বন্দর নিয়ে আপনি যেটা নিয়ে এর আগে বললেন সবচেয়ে বেশি কথা হয়েছে এবং আলোচনা সমালোচনা দুই রকমই আছে এটি নিয়ে। তো সেইটার জায়গায় আমি আপনার কাছ থেকে শুনে যেটা বুঝছি যে এটা আপনি মোটামুটি একমত যে এটা নিয়ে আসলে এই সরকারের যে সিদ্ধান্ত বা তারা চুক্তি করতে যাচ্ছে সেটাকে মানে আগ বাড়িয়ে নেওয়া একটা বা অমূলক মনে হচ্ছে কিনা? আমি বলবো ম্যান্ডেটের বাইরের বিষয়। আচ্ছা, এবং শুধু তাই না, ম্যান্ডেটের বাইরের বিষয় হলেও মানা যেত যদি সেটা
জনগণের কাছে তুলে ধরা হতো। দেখুন, এই যে জুলাই সনদ হলো, গণভোটে যাচ্ছে, এই 84টা বিষয় নিয়ে 8 মাস আলাপ হলো। জি, 8 মাসেরও বেশি, প্রায় 8 মাসেরও বেশি। কিন্তু বন্দর, এই যে বন্দর নিয়ে আমরা একটা বন্দরের টার্মিনাল নিয়ে চুক্তি করছি, এটাও তো জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সম্মিলিতভাবে একদিনের জন্য কি কোনো আলোচনা হয়েছে? তার মানে এই আড়ালটা কেন? একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তো এরকম আড়ালে হওয়া মানে শোভন নয়, বিপজ্জনক। এবারে আসি নারী সহিংসতা, বাউল, নানা প্রসঙ্গ আছে আজকে। আরেকটি বিষয় আসতে চাই, লটারি করে 64 জেলার এসপি নির্ধারণ করা হয়েছে। যদিও তাদের পদায়ন এখনো করা হয়নি, সরকারের অনুমতি পেলে তারপরে পদায়ন করা হবে। এটি নির্বাচনকে সামনে রেখে, এবং এটির বিষয়ে আগে আলাপ হয়েছিল যে লটারি করে করা হবে। জামায়াত ইসলাম এটার ব্যাপারে একমত ছিল, লটারির পক্ষে ছিল। অন্য অনেকে কেউ সমালোচনাও করেছেন। অনেক সময় লটারিতে আমার প্রশ্ন আপনার কাছে যে প্রশাসনিক এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লটারির উপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি, হিউম্যান বিং হিসেবে আমরা কোনো সিদ্ধান্তের উপরে জাস্টিফাই করতে পারি না, লটারির উপরে আসলে ঠিক জাস্টিস করা যায় কিনা। আমার ইঙ্গিতটা এখানে যে নির্বাচনের সময় অনেক জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে বা ক্যাপাবল মানুষের দরকার থাকে, সেখানে আসলে দুর্বল কেউ পড়ে যেতে পারে কিনা, যদি আমি রাজনৈতিক প্রভাবের কথা বাদও দেই। দেখুন, যারা সরকারি কর্মকর্তা তাদের তো নানা ধরনের পুলিশ ভেরিফিকেশন সহ নানা বিষয়ের ভিতর দিয়ে তারা নিয়োগ পায়। জি, রাজনীতির পক্ষপাত থাকলে তারা তো নিয়োগের পরে প্রমোশনে পাওয়ার কথা না। জি, নির্বাচনী দায়িত্বে যাদের আপনি যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বললেন, তারা তো রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বের মানুষ আমি বলব। এখন লটারির মাধ্যমে দেওয়া তো একটা দুর্ভাগ্যজনক। তার মানে দক্ষতার আর কোনো মূল্য থাকলো না। আমাদের তো নির্বাচন এত একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাংলাদেশের এই নির্বাচন বা যে কোনো নির্বাচনী বা যে কোনো সরকারি কাজে, সেখানে অতীতকালে তো এই অঞ্চলে নীতি ছিল কি যে দুষ্টের দমন, শিষ্টের পালন। মানে এটার স্পিরিট হলো যিনি দক্ষ তাকে বাড়তি দায়িত্ব দিতে হবে, তাকে সুযোগ সুবিধা বাড়াতে হবে, তার প্রশংসা করতে হবে। তো লটারির মাধ্যমে হলে তো আর এখানে দক্ষতার কোনো মূল্য থাকছে না। এটা আমি বলবো যে এটা কেন হলো আমি জানি না, এটা রেশনাল কি। এটা বলা হচ্ছে যে আগের নির্বাচনগুলোতে এখানে তাদেরকে বাদ রাখা হয়েছে, যে তালিকাটা তৈরি করা হয়েছে লটারি করার জন্য, সেই তালিকা করার সময়ই যারা অতীতের নির্বাচনে, অর্থাৎ মানে মিন করা হয়েছে, ধরে নেওয়া যায় যে আগত কয়েকটা নির্বাচনে 3-4টা 2টা বা 3টা নির্বাচনে তারা আসলে অংশগ্রহণ করেনি। বিশেষ করে 25, 26 এবং 28তম ব্যাচের কর্মকর্তা যারা, মানে বিসিএস কর্মকর্তা যারা, তাদের এই ব্যাচের মধ্যে থেকে 64 জনকে নির্বাচন করা হয়েছে। এখানে তো 64 জন নাই, আরো অনেকে আছেন। দেখুন, এই দুটো বিষয়, একটা হচ্ছে যে এই নির্বাচনের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটি হচ্ছে যে তার ক্যাপাসিটি, তার সক্ষমতা, আর আরেকটা হচ্ছে কোন দলের সাথে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি। কোন দলের সাথে যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে তাহলে তো উনি সরকারি দায়িত্বে থাকারই মানে গোপনে যদি থাকে, আচ্ছা গোপনে থাকলে তো গোপনই, সেটা আমরা কিভাবে জানবো? আমি এখানে বলবো যে লটারির মাধ্যমে দেওয়ার ব্যাপারে আমি বলেছি, কিন্তু আরেকটা যে আপনি বললেন অতীতে নির্বাচনের দায়িত্ব, দেখুন যারা রাষ্ট্রীয় চাকুরিতে থাকে তাদের তো সকল অতীতেই দায়িত্ব পালন করতে হচ্ছে, সে তো না করার কোনো উপায় ছিল না। অতীতে দায়িত্ব পালন তো কোনো অপরাধ হতে পারে না। অতীতে দায়িত্ব পালন করতে যে কোনো অন্যায় করেছে কিনা, কোনো অশোভন মানে পক্ষপাত করেছে কিনা, অবৈধ কাজ করেছে কিনা, সেটা হলো মূল্যায়নের মানদণ্ড হওয়া উচিত। বরং অতীতে কাজ করাদের বাদ দেওয়ার একটা খারাপ ফল কি, আমরা পুরো অনভিজ্ঞদের পাবো এই নির্বাচনে। অর্থাৎ কিন্তু নির্বাচনী কাজের জন্য পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা উপরে আরো উপরে যারা, প্রত্যেকটা পদে দক্ষ এবং অভিজ্ঞদের প্রয়োজন ছিল। কিন্তু আমরা ধরে নিয়েছি আমরা একদিকে লটারি করে দিলাম, নিয়োগ দিচ্ছি, মানে দক্ষদের মূল্যায়নের কোনো আর ব্যাপার নেই। আরেকটা হলো পুরনো অভিজ্ঞদেরও বাদ দিলাম। মানে আমি তো বলবো 2 ধরনের ঝুঁকি তৈরি হলো এতে। এখন নির্বাচনী দায়িত্বে যারা আসছেন তারা প্রত্যেকেই কোনো সমস্যা দেখলে কাকে ফোন করবেন, কার কাছে জানতে চাইবেন, কারণ সবাই এখানে অনভিজ্ঞ। এইটা একটা আমি তো বলবো একটা বিস্ময়কর ক্রাইটেরিয়া সূচক আমরা অনুসরণ করছি। আমি জামায়াত ইসলামের একজন নেতার বক্তব্যটা শোনাতে চাই, শাহজাহান চৌধুরী, আপনি নিশ্চয়ই দেখেছেন, গণমাধ্যমে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে। উনি পুলিশকে উল্লেখ করে বলছেন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমি এটা কোট করে পড়ছি, আমাদের কথায় উঠবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে,
থানার ওসি সকালে আপনার অনুষ্ঠানে জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দেবে, আনকোট। এই বক্তব্য দিয়েছেন জামাত ইসলাম নেতা শাহজাহান চৌধুরী। তারপরে জামাত ইসলাম এখন পর্যন্ত এটা না যে দলের উনি একজন ব্যক্তিগত মতামত বা ভুল হয়েছে এরকমও আমরা খুব একটা দেখিনি। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? বিশেষ করে পুলিশের বক্তব্যটা আপনাকে জানিয়ে দিতে চাই। পুলিশের পক্ষ থেকে একদিন পরে আজকে এটা নিয়ে একটি প্রতিবাদ লিপি দিয়েছে। সেই বক্তব্যে তারা বলেছে, এই বক্তব্যটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং কোর্ট তিনি বলছেন উচ্চাকাঙ্ক্ষামূলক এবং পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী। এই কথা বলেছে পুলিশের পক্ষ থেকে। এখন এই যে বক্তব্য পুলিশ আমাদের পেছনে, পেছনে যাবে বা আমাদের প্রোটোকল দিবে, যাকে বলবো গ্রেফতার করবে, এই বক্তব্যটা অধ্যত্বমূলক আপনার কাছে মনে হয় কিনা? না কিভাবে দেখেন আপনি আসলে? এটা হলো আমাদের দেশের যে রাজনীতিবিদরা যে প্রশাসনকে কলুষিত করেছে, সেই কুৎসিত অতীতের আবার একটা দৃশ্য ফুটে উঠছে। যে আমাদের রাজনীতিবিদরা অতীতের এইগুলোর নিন্দা করেছেন কিন্তু তারা নিজেরা পাল্টাননি। তাদের মনে রয়েছে যে আমি পুলিশ প্রশাসনকে এভাবে ব্যবহার করব বা রাষ্ট্রীয় সিভিল প্রশাসনকে এভাবে ব্যবহার করব। হয়তো আমরা সশস্ত্র বাহিনীকেও এভাবে ব্যবহার করার কোনো দুর্বিসন্ধি ওনাদের অন্তরে থাকতে পারে গোপনে। এটা প্রচন্ড উদ্বেগজনক। দেখুন পুলিশ এবং নির্বাচনের আগে, তাও নির্বাচনের একদম আগে। নির্বাচনের আগে হোক পরে হোক, হ্যাঁ। যে আমরা রাজনীতিবিদরা তো পুলিশ প্রশাসনকে যদি এভাবে ব্যবহার করার চিন্তা লালন করেন তাহলে তো জনগণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন পাওয়া দুরূহ। যে পুলিশ রিফর্ম, পুলিশ অ্যাসোসিয়েশন যে এটার বিপক্ষে বলেছে, এটা খুবই ভালো একটা কাজ করেছে আমি বললাম। দেখুন আমাদের গণঅভ্যুত্থানের পরে জনগণের তরফ থেকে একটা চাওয়া ছিল যে পুলিশি ব্যবস্থার রিফর্ম, সংশোধন, পুরো পুলিশ রিফর্ম, পুলিশ বাহিনীও চেয়েছিল যে পুলিশ বাহিনীর যন্ত্রণার দিক কি, যখনই যে দল ক্ষমতায় আসে তাদেরকে ব্যবহার করে, তাদের যেহেতু তারা রাষ্ট্রীয় চাকরি করে তাদের ব্যবহৃত হতে হয় মুখ বন্ধ রেখে। আবার ওই দলই যখন বিরোধী দলে যায় তখন সেটার সমালোচনা করে। তারই নজির দেখলাম আমরা জামাতের নেতার বক্তব্যে। জামাতে ইসলাম এখনো ক্ষমতায় যেতে পারেনি, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনই তারা ধরে নিয়েছে ক্ষমতায় যাওয়ার আগেই তারা পুলিশ বাহিনীকে এরকম দলীয় স্বার্থে ব্যবহার করবে। এটা তো তার মানে আমাদের ভবিষ্যৎটা অতীতের চেয়ে খুব বেশি সুন্দর আমরা আশা করতে পারছি না। আমি এই যে প্রতিবাদ লিপির যেটা যে বিসিএস পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এটা দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে না, এটা তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং যে দুটো শব্দ বলছে এটা উচ্চাকাঙ্ক্ষামূলক, আসলে কর্মকর্তাদের সংগঠন তো আসলে কোনো ব্যবস্থা নিতে পারে না, তাই না? সেটা হচ্ছে একটা সংগঠন না। তো তাদের পক্ষ থেকে যেটি বলা হলো, শব্দ দুটো যদি আরেকবার উল্লেখ করি, উচ্চাকাঙ্ক্ষামূলক এবং পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী, খুবই সফটলি বিষয়টা ডিল করা হলো কিনা, মানে এর থেকে শক্তিশালী ভূমিকা আপনি আশা করেছিলেন কিনা? এবং এই এখনই যদি এই সফট অবস্থায় থাকে, মানে খুবই দুর্বল অবস্থায় থাকে পুলিশ, তাহলে নির্বাচনের সময় বা নির্বাচনের পরে আসলে যখন আরো অন্যরকম সরকার আসবে, অন্যরকম সরকার বলতে নির্বাচিত সরকার তো আরো শক্তিশালী মনে করে নিজেদেরকে, তখন আসলে এই অবস্থার পরিবর্তন হওয়াটা কঠিন হবে বলে আপনার মনে হয় কিনা? এটা আসলে এইটা আমি বলবো নির্বাচন কমিশনেরই ব্যবস্থা নেওয়া উচিত। এখনো যদিও নির্বাচনের শিডিউল দেওয়া হয়, নির্বাচনের শিডিউল দিলেই এই ধরনের প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় চলে আসে। এখনো প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনেরই এই বিষয়ে কিছু বক্তব্য রাখার সুযোগ আছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের তো এই বিষয়ে শাহজাহান চৌধুরীর কাছে জবাবদিহিতা চাওয়ারই ব্যাপার ছিল, যে উনি এই বক্তব্য তো দিয়েছেন ক্যামেরার সামনে বা দলের কাছে, হ্যাঁ একদম জনসভায়। হ্যাঁ, এবং এটা একটা বিস্ময়কর যে সেই দলও ওনাকে এখনো বহিষ্কার করেনি। কারণ আমি বলবো জামাত ইসলামের ইমেজও তো এতে ক্ষুণ্ণ হলো প্রচন্ড ভাবে। এবং জামাত কি এই ধরনের মানে কর্মসূচির কথাই ভাবে কিনা যে আমরা পুলিশ বাহিনীকে এইভাবে ব্যবহার করব। জামাতের সেই নিয়ত তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকারও কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে। জামাতে ইসলাম হয়তো ওনাকে একটা শোকজ করে এই দায়িত্ব শেষ করেছে আমার মনে হয়, কিন্তু এই বিষয়ে তো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এবং এ ধরনের নেতাকে তো মানে জাতীয় সংসদে পাঠানো ঠিক নয়। এবারে আসি অনেকগুলো এটা আমি একটা জিনিস যোগ করতে চাই, এটা জুলাইয়ের অভ্যুত্থানের সাথে একদম সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ। তাহলে এখন যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আপনি এক্সপেক্ট করেন কিনা? মানে আমরা অবশ্যই আমি সেই সরকার তো তাৎক্ষণিকভাবে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
ওনার বিরুদ্ধে, যে উনি পুলিশ বাহিনী সম্পর্কে এরকম কথা বলেছেন। আমরা আলোচনাটা শুরু করেছি আজকে যে সরকার তার এখতিয়ারের ভেতরে থেকে কি করছে বা বাইরে থেকে কিছু করছে কিনা। সেই জায়গাটায় আরেকটি আলোচিত ইস্যু আজকে থেকে ১৬ দিনের একটা কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ চালু করছে। সেটি হচ্ছে সাইবার সহিংসতা সহ নারী এবং কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন। এটা হচ্ছে তার কর্মসূচি আরকি। তো ১৬ দিনের কর্মসূচির শুরুর দিনেই আজকেই তারা একটা পরিসংখ্যান হাজির করেছে গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ ১০ মাসে ১০ টি জাতীয় গণমাধ্যমে যে সমস্ত নারী শিশু নির্যাতনের উপর যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে, অপ্রকাশিতও তারা এও উল্লেখ করেছেন, অপ্রকাশিত অনেক থেকে যায়। যেটুকু প্রকাশ পেয়েছে তার মধ্যে ২,৪৬৮ জন নারী এবং কন্যা শিশুর নির্যাতনের খবর প্রকাশ পেয়েছে। মানে ২,৫০০ এর কাছাকাছি এ পর্যন্ত। এর মধ্যে ৭১৩ টি নারী এবং শিশু ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর আত্মহত্যা শিকারের তথ্য রয়েছে। এই যে বিষয়টা এর মধ্যে তারা যেটি উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে খুবই ব্যাপক হারে সামাজিকভাবে নারী নির্যাতন বেড়েছে এবং এটা জায়েজ হয়ে যাচ্ছে এরকম ধরনের বক্তব্য থাকে। যেন নারীদের নির্যাতন করা যায় বাইরে। এই পরিবেশ বেশি তৈরি হচ্ছে গত ১০ মাসের বিষয়ে যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন। আমার প্রশ্ন এই ক্ষেত্রে আ এই সরকারের কাছ থেকে আপনার এক্সপেকটেশন টা এরকমই ছিল নাকি এটা আরো কঠোর হাতে দমন করা যেত? দেখুন, এই সরকারের তো প্রধান একটা করণীয় ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এটা যেকোনো সরকারেরই দায়িত্ব। হুম, এবং গণঅভ্যুত্থানের পর তারা পরিস্থিতিকে শান্ত করবে, এটাই তো সবাই হুম, প্রত্যাশা করেছিল। কিন্তু আমি আগেও একদিন বলেছিলাম যে গত ৫৪ বছরের যেকোনো বছরের চেয়ে এই ২০২৪-২৫ এই গত হুম, ১৫ মাসে অনাচার বেশি হয়েছে। শুধু নারীরা নয়, সমাজের দুর্বল জনগোষ্ঠী যারাই আছে, সংখ্যালঘু, আদিবাসী, হুম, শ্রমজীবী এবং নারীদের বিরুদ্ধে সর্বত্র অনাচার হয়েছে, এবং এই মব সংস্কৃতি বলি বা অনাচার বলি, নির্যাতন বলি, এর কোনো প্রতিকার হয়নি, যেটা খুবই হুম। মানে ভয়াবহ একটা ব্যাপার। আপনি পরিসংখ্যান বললেন, নারীদের বিরুদ্ধে ১০ মাসে ২,৫০০ সহিংসতা হয়েছে। এবং এবং এগুলা খুব তো গুরুতর এবং এবং এগুলা খুবই তো শুধু গুরুতর। হ্যাঁ। হুম, পত্র-পত্রিকায় এসেছে এগুলো। বলুন। কিন্তু পত্র-পত্রিকার বাইরেই নারীরা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগেছে বিগত মাসগুলোতে, এবং এখনো ভুগছে। সেটা হলো মব সংস্কৃতির কারণে। হুম, যেকোনো জায়গায় যে কেউ ইচ্ছা করলে একজন নারীকে অপমান করে দিতে পারছে। হুম, এবং এইটা হলো একটা চরম সরকারের, আমি বলব স্বরাষ্ট্র বিভাগের বা আইনশৃঙ্খলা বিভাগের চরম একটা ব্যর্থতার দিক। এবং সামগ্রিকভাবে সরকার ও জনগণের ভিতর এই আত্মবিশ্বাসটা গড়ে তুলতে পারেনি যে আমি নিরাপদ। বরং উল্টোটা ঘটেছে। নিরাপত্তাহীনতার বোধটা বেড়ে গেছে। এবং এই যে সামনে নির্বাচন হবে, নারীরা কতজন ভোট দিতে যেতে পারবে সেটাও একটা সেই কারণে উদ্বেগের ব্যাপার হয়ে যায়। কারণ হুম, এখনই তো তারা নিরাপত্তাহীন। আবার দ্বিতীয়ত আমি যেটা বলব, নারীদের পাশাপাশি সম্প্রতি যে বাউলদের বিরুদ্ধে হুম। যে সরাসরি শারীরিক আমি আক্রমণ ঘটছে, আমি বাউলদের প্রশ্নগুলো একটু পরে আসবো। কিন্তু হ্যাঁ, নারীদের ক্ষেত্রে আরেকটু মানে সম্পূরক প্রশ্ন রয়েছে আমার। এবং এটা অস্বাভাবিক নয় এই কারণে, দেখুন সরকার কিভাবে এগুলা পরোক্ষভাবে আমি বলব একটা সহায়ক পরিবেশ হুম, তৈরি করেছে। নারী বিষয়ে যে কমিশনটা হলো হুম, গণঅভ্যুত্থানের হুম, পর, রাইট। সেই কমিশনকে তো কমিশনের সদস্যদের প্রকাশ্যে হেনস্থা হতে হলো। হুম, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের বিরুদ্ধে হুম, জনসভা হতে দেওয়া হলো। হুম। সেখানে অনেক রাজনৈতিক দলের সদস্যরা যেয়েও তাদের জন্য অপমানকর কথা এটাই বলে হলো আমার আসলো। প্রশ্ন আপনার কাছে যে এইটা আসলে কেন হলো? যে অনেক সংস্কার কমিশন যেগুলো গঠন করা হলো, তার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটি তারা ফাংশনই করতে পারল না এবং সরকার সে ব্যাপারে চুপ হয়ে গেল। এবং আমরা আরেকটি বিষয় দেখলাম যে নারীর জন্য কর্মস্থলে আজকের যে নারী বিষয়ক যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে এই কথাটি বলা হয়েছে। যে কর্মস্থলে ৫ ঘন্টা রাখার কথা যেটি জামাত ইসলামের আমির শফিকুর রহমান একটি অনুষ্ঠানে বলেছিলেন, সেই বিষয়টির উত্তর সাধারণ নারীরাই দিয়েছেন। এবং সাধারণ নারীরা যে রায় দিয়েছেন তার অর্থ হলো যে এটিকে তারা একটা ধোঁকা হিসেবে দেখছেন। তাদেরকে ঘরে রাখা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না দেয়া। হুম। এই যে ব্যাখ্যা নারীদের সেটার সাথে আপনি একমত কিনা এবং সরকার এই যে এটার সাথে আসলে সায় দিয়ে গেল নাকি তারা আসলে নিরুপায় হয়ে গেল? মানে এর ব্যাখ্যাটা আসলে কি? এই সরকার তো সবচেয়ে সোচ্চার হতে পারতেন। দেখুন, কোন হুম, জনগোষ্ঠী কি চায় তার মুখ থেকেই তো শুনতে হবে। হুম, আমি তো আগে বলে দিতে পারি না নারীরা কি করবে, অমুক কি করবে। নারী সমাজই তাদের হুম, নারী সংস্কার কমিশনের মাধ্যমে হুম। তাদের কিছু সুপারিশ, চাওয়া তুলে যে ধরেছে। তারা কি চায়? হ্যাঁ। কি চায়? সেটাকেই তো আমরা বিবেচনার জন্য নেব। কারণ এটা নারী সংস্কার কমিশন সারা দেশে বিভিন্ন নারীদের সাথে বৈঠক করেই তো এই জি, সুপারিশটা তৈরি জি। করেছে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সেই সুপারিশগুলোর কিছুই তো বিবেচনায় নেয়নি। এটা একটা। শুধু বিবেচনায় নেয়নি বলেই তো হামিনি। অন্যান্য দল কিছু
মানে ডানপন্থী দল সেই নারী সংস্কার কমিশনের সদস্যদেরও সামাজিকভাবে নানাভাবে অপমান করেছে, কলঙ্কিত করেছে, খারাপ কথা বলেছে, তাদের বিরুদ্ধে সমাবেশ হলো। সরকার কিন্তু সেগুলো বন্ধ করেনি। তখন সমাজে একটা পরোক্ষে বার্তা গেছে, এই ধরনের বার্তাই তো যায় যে ও নারীরা তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তার সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এবং এর কোনো প্রতিকার পাবে না তারা। প্রতিকার পাবে না। এর কারণেই আমি বলবো নারী বিরোধী সহিংসতাটা বেড়েছে এবং এটা আরো বাড়বে, কারণ সমাজে একটা ব্যাটাগিরিটা অযৌক্তিক ভাবে বেড়ে গেছে এবং সেটা একটা সহিংস চেহারা নিয়েছে। এবারে আসি বাউলদের যে প্রসঙ্গটা খানিকটা আপনি এনেই ফেলেছেন। আজকে নিন্দা জানিয়েছেন ৭৫ জন বিশিষ্ট নাগরিক, তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন। সবশেষ মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো এবং তার ভক্তদের দ্বিতীয় দিনে আবার প্রথমে তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে তার ভক্তদের উপরে হামলার ঘটনা ঘটেছে। ২টি ঘটনা। প্রশ্ন হচ্ছে যে এটি শেষ না, আমরা এর আগেও দেখেছি গত ১ বছরের মধ্যে মানিকগঞ্জে এর আগেও একাধিকবার ঘটনা ঘটেছে এই ধরনের আক্রমণের বা সহিংসতার ঘটনা। নারায়ণগঞ্জে ঘটেছে এবং দেশের আরো অনেক জায়গায়। এবং যারা আসছেন প্রথম অবস্থায় তারা ব্যানার নিয়ে আসতেন না, কিন্তু সব শেষের দিকের ঘটনাগুলোতে আমরা ব্যানার নিয়ে আসতে দেখেছি। তৌহিদি জনতা নামে বা ব্যানারে তারা আসছেন। এটি যখন তারা পরিচয় দিয়ে সরাসরি পরিষ্কার পরিচয় দিয়ে কথা বলছে, তখন সরকারের ভূমিকা নেবার সুযোগ বেশি ছিল কিনা? দেখুন, এই হামলাগুলা হচ্ছে তো প্রকাশ্যে, জি, ঘোষণা দিয়ে, অনেক জায়গায় মাইকিং করে, এবং এখানে আমাদের যৌথ বাহিনী যেখানে যখন মোবিলাইজ করা আছে, থানা আছে, পুলিশ আছে, তাদের সামনেই তো এগুলা ঘটছে, কিন্তু এগুলা থামছে না। এবং মানিকগঞ্জের এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ১ বছরে প্রায় ১০০টির মতো মাজার ভাঙচুর হয়েছে এবং সবগুলোই প্রায় ঘোষণা দিয়ে ভাঙচুর হয়েছে। এবং ভাঙচুরকারীরা আবার ভাঙার আগে এবং পরে ফেসবুকে এসে অনেক সময় ভিডিও করে জানাচ্ছেও সেটা যে তারা ভেঙেছে। এই মানিকগঞ্জের আগের গুলো যদি দেখি, এই ধরনের কোনো ভাঙচুরের জন্য কি কারো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? আমরা তেমন খুঁজে পাইনি। ২-১ জনকে হয়তো আটক করা হয়েছে, খুব শিগগির তারা ছাড়া পেয়েছে এবং এই ছাড়া পাওয়া অনেককে আবার ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এরকমও দেখেছি। এগুলা সব মিলে সমাজে একটা বার্তা গেছে যে এখানে যারা সংখ্যালঘু, যারা ভিন্ন মতাবলম্বী, যারা নারী, যারা শ্রমিক, যারা সমাজের দুর্বল জনগোষ্ঠী, সংখ্যালঘু, আদিবাসী, এদের গায়ে এভাবে হাত দেওয়া যায়, এগুলার জন্য কোনো বিচার আচার হবে না, এরকম একটা বন্য বার্তা ইতিমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে। আমরা একেবারে শেষ প্রান্তে, মানে এই আজকের আমরা আলোচনার শিরোনাম যেটি ছিল যে অন্তর্বর্তী সরকার এখতিয়ারের ভেতরে বাইরে, তার বাইরেও বিএনপির প্রধান ব্যক্তি এবং খালেদা জিয়ার নিয়ে একটা খবর এসেছে। আমি সেটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থাটা, তিনি ফুসফুস সংক্রমণ এবং হৃদযন্ত্রের অনেকগুলো সমস্যা, সেগুলো নিয়েই তিনি দীর্ঘদিন আছেন, চিকিৎসা চলছে, কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। তো আমি বিএনপির পক্ষ থেকে, মানে বিএনপির দিক থেকে যদি এইভাবে দেখি বিষয়টিকে, যে নির্বাচন সামনে, নির্বাচনে যখন প্রার্থী তালিকা দেয়া হলো, খালেদা জিয়াকে এবারেও প্রায় একাধিক ৩টি আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে এবং তারেক রহমানকে একটিতে। তিনি যদিও দলের এই নির্বাচন পরিচালনা করবেন বলেই সবাই অনুমান করছেন। এখন খালেদা জিয়া আইসিইউতে এবং তারেক রহমান লন্ডনে। এই দুজন প্রধান ব্যক্তি যদি নেতাকর্মী থেকে দূরে থাকেন, তাহলে নির্বাচনে এটি বড় প্রভাব পড়বে কিনা দল হিসেবে তাদের? দেখুন, বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশের রাজনীতির যে ভূমিকা, বিশেষ করে আমি বলবো, আমি যখন ছাত্র ছিলাম, সামরিক শাসন বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, আপসহীন ভূমিকা, এবং এই জন্য বাংলাদেশের ইতিহাসে মানে তার একটা স্থান ইতিমধ্যে হয়ে গেছে জীবিত অবস্থায়। মানে তার বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখার যথেষ্ট অবদান তিনি রেখে ফেলেছেন। আমি বলবো তার যে বয়স, যে শারীরিক অবস্থা, এতে তার রাজনীতি থেকে বরং এখন মানে ছুটিয়ে নেওয়া উচিত। এখন ব্যক্তি জীবনই যাপন করা উচিত। এরকম সময়ে যখন দেখলাম যে তাকে ৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি নিজেই বিস্মিত হয়েছি। কারণ বিএনপি এমন একটি দল, যে এই দলে প্রচুর নেতা আছেন যারা এই দলকে নেতৃত্ব দিতে সক্ষম। তারেক রহমান নিজেও নেতৃত্ব দিচ্ছেন। ফলে এরকম সময়ে খালেদা জিয়াকে আবার ৩টি আসনে নির্বাচনী প্রচারণায় যুক্ত করার কোনো প্রয়োজন নাই। বরং তাকে একা থাকতে দেওয়াই উচিত বা মানে রাজনীতির বাইরেই রাখা উচিত।
আবার তারেক রহমান কেন আসছেন না এরকম সময়ে, দেশের হুম। এরকম টালমাটাল সময়ে এবং নির্বাচন যেখানে আসন্ন, সেটাও বিস্ময়কর। তো এই বিএনপি সাংগঠনিক ক্ষেত্রে এই দুটো বিষয় দিয়ে রেখেছে। আমার মনে হয় তারপরেও বিএনপিতে তো নেতার অভাব নেই, তারা একটা নির্বাচনী যুদ্ধে দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। আর এবার তো তাদের জন্য সুবিধাজনক, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নির্বাচনে নেই নেই। এখনো। হুম। বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, কিন্তু এই সুবিধা আবার মানে উদাসীনতার কারণে আচ্ছা। দারুণ অসুবিধারও কারণ হয়ে যেতে পারে। এটাও বিস্ময়কর নয়। মানে যেকোনো যুদ্ধেই শত্রুকে খাটো করে দেখা উচিত নয়। বিএনপি সুযোগ এখন নেই। হুম। এবারে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের যদি খাটো করে দেখে থাকে, সেটা ভোগান্তি বাড়াতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আলতাফ পারভেজ আমাদের লেখক, কলামিস্ট এবং বিশ্লেষক, তিনি আমাদের আজকে অতিথি ছিলেন। তার সাথে আমরা রাজনীতির এই সময় নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। দর্শক, এরকম রাজনৈতিক অনেক বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।